বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রীর। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক কুয়ালালামপুর থেকে চীনের পথে। ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েন, ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। জুলাই হত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ বিরোধী দলের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ কাল। দুর্নীতিবাজ হরিলুটকারীদের স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কক্সবাজারের এক প্রকল্প থেকে প্রকল্প পরিচালকের 82 কোটি টাকা আত্মসাৎ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী ও গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটিতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ, বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা ও আটককৃত বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ জানান তিনি। পরে একটি সমঝোতা স্মারক সই এবং 2টি নোট বিনিময় করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এছাড়াও একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আসা হয় পুত্রজায়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পেরদানা পুত্রা ভবনে। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। এরপর মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। একান্ত বৈঠক শেষে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Through enhanced and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor and AI, because these are the challenges for our people in the future. মালয়েশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যৌথ সমৃদ্ধি ও আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি, শ্রমবাজার উন্মুক্তকরণ ও আটক বাংলাদেশিদের ফেরত পাঠানোর অনুরোধ করেন সরকার প্রধান। Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক ও 2টি নোট বিনিময় হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সরকারের রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে আইটি প্রযুক্তি খাত সহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জনশক্তি রপ্তানি নিয়ে যে সংকট চলছে তা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পুত্রজায়া, মালয়েশিয়া। মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষ করে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 23 জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 25 তারিখ বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানান বিষয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও নাশকতার আশঙ্কায় ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দাবি করেন, সেনা মোতায়েন রুটিন ওয়ার্ক, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। 11 দলের বিক্ষোভ তাদের রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে প্রায় 1.5 বছরের মাথায় 15ই জুন সেনা প্রত্যাহার করে সরকার। 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আশঙ্কায় পরিস্থিতি মোকাবেলায় এবার বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরেও সেনা মোতায়েন হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে সেনা মোতায়েনের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, 2-1টা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। 11 দলের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর অ্যাট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের? আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই, হ্যাঁ ওভাবে বলবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 200টিরও বেশি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15টি কুইক রেসপন্স টিম রেডি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য দেন তিনি। এ সময় তিনি বলেন, নাশকতা ও অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীর প্রবেশ পথগুলোতে বানানো হয়েছে তল্লাশি, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট, সিটিটিসি, এসবি, গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। এছাড়াও ঢাকার 4টি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ড বাই থাকবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আমাদের 200টির অধিক চেকপোস্ট এবং পিকেট ডিউটি করা হবে। আমাদের বিশেষায়িত ইউনিট যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম বা সিটিটিসি তারা মাঠে থাকবে। সাদা পোশাকে নজরদারি করছে স্পেশাল ব্রাঞ্চ এবং আইএডি। সাথে আমাদের 15টা কুইক রেসপন্স টিম রেডি আছে যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে মুভ করার জন্য। প্লাস আমাদের 4টি কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ ফোর্স মোতায়েন করা আছে যে কোনো যদি ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তাহলে নগরবাসীর নিরাপত্তার সাথে তারা চলে আসবে। 24-এর গণহত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। জুলাই গণ অভ্যুত্থান বর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন 11 দলের সমন্বয়ক ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়া যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। মবক্রেসি অসংসদীয় শব্দ নয় বলে এক্সপাঞ্জ করা হবে না। বিরোধী দলের দাবির প্রেক্ষিতে একথা জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদের বাজেট অধিবেশনে তিনি একথা বলেন। আজ সংসদে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের বাজেট সমালোচনার মিছিলকে মবক্রেসি বলে মন্তব্য করেন সরকারি দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে সরকারের নেওয়া কার্যকর ও জনবান্ধব কর্মসূচিকে প্রশ্নের মুখে ফেলতে বিরোধী দল নানা অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন বিএনপির সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলের সদস্যরা মবক্রেসি শব্দটি এক্সপাঞ্জ করার দাবি জানান, তবে শব্দটি অসংশোধনীয় নয় এবং রাজনীতিতে চলমান মন্তব্য করেন স্পিকার। এর আগে আলোচনায় সংসদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের উপস্থিত না থাকায় ক্ষোভ জানায় বিরোধী দল। পরে চিফ হুইপ বলেন, সবশেষে অর্থনীতির বিষয়ে সব প্রশ্নের উত্তর দেবেন অর্থমন্ত্রী। ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনেটলি এটা একটা অবজেকশনেবল শব্দ এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না, বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম, এর আগে সেভারেল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সব কিছুই মবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ না। দুর্নীতিবাজ হরিলুটকারীদের জন্য স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক সহ অনেকেই আলাদিনের চেরাগে বনে যান বিপুল সম্পদের মালিক। প্রধান প্রকৌশলীর পর এবারের পর্ব কক্সবাজারের জরুরি সহায়তা ও পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদিরের অনিয়ম নিয়ে। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে প্রধান প্রকৌশলী ছত্রছায়ায় টেন্ডার জালিয়াতিতে 940 কোটি টাকার প্রকল্প থেকে 82 কোটি টাকা আত্মসাতের তথ্য। শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন লিটন খান। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলার মুখে মাত্র কয়েক মাসে 8 থেকে 10 লাখ রোহিঙ্গার আশ্রয় জোটে বাংলাদেশে।
বিদেশি অর্থায়নে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয় সরকার, কিন্তু প্রকল্প পরিচালকদের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। 2018 সালে উখিয়া এবং টেকনাফে 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের জন্য বরাদ্দ দেয়া হয় 585 কোটি টাকা। 2021 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা, বাস্তবে 2026 সালের অর্ধেক শেষ। প্রকল্পের মেয়াদের সাথে কয়েক দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ নেওয়া হয়েছে 940 কোটি টাকা। 2021 সালে জুন পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে আব্দুল হালিম খান থাকলেও বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ম্যানেজ করে প্রকল্পটি হাতিয়ে নেন মোহাম্মদ গোলাম মুক্তাদির। নামেন টেন্ডারে অনিয়ম, কাজ না করে অর্থ আত্মসাৎ ও লুটপাট উৎসবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর অডিট ও পরিদর্শন প্রতিবেদনেও এসেছে এই প্রকল্পে মুক্তাদিরের নানা কাণ্ডকীর্তির তথ্য। 2022-23 এবং 2023-24 অর্থবছরের হিসাবেও বড় গরমিল। অডিট আপত্তি আসে 82 কোটি 25 লাখ টাকার অনিয়ম নিয়ে। এর মধ্যে কাজ না করলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 10 কোটি টাকা। এসব জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। এই লুটপাটের ক্লু মেলে প্রধান প্রকৌশলীকে দেয়া মেসার্স মনোয়ারা ট্রেডার্সের একটি অভিযোগে। উঠে আসে কক্সবাজারে কয়েকটি টেন্ডারে মুক্তাদিরের কোটি কোটি টাকার জালিয়াতি। সহকারী প্রকৌশলী আকবর আলী সহ একটি সিন্ডিকেটের ওয়াটার বার্ডস লিমিটেডকে কাজ পাইয়ে দিতে মুক্তাদিরের গোপন জালিয়াতিও বাদ যায়নি। তার এক মামাকে দিয়ে মেসার্স টারিফ অ্যান্ড কোম্পানি নামে একটি বেনামি প্রতিষ্ঠান খুলে নিজেই ব্যাকডোরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাংলা ভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ঢাকার মিরপুর এবং উত্তরায় কয়েকটি আলিশান ফ্ল্যাট সহ মুক্তাদিরের অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুক্তাদির, যিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টের প্রকল্প পরিচালক, আমরা তার অনিয়ম খুঁজতে এসেছি ভাসান থেকে। এই বিল্ডিংটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে, একটি হচ্ছে 6A এবং অন্যটি হচ্ছে 1A। আমরা এখন দেখব আসলে এই ফ্ল্যাটগুলো তার কিনা। এই ভবনেরই ফ্ল্যাট নং 1A এবং 6A এর মালিক মুক্তাদির। দাম প্রায় 2.5 কোটি টাকা। এটা এই ফ্ল্যাটের মালিক কে? মুক্তাদির। ফ্ল্যাটের মালিক কি মুক্তাদির? আমি ঠিক জানি না, আমি যার কাছ থেকে ভাড়া থাকি উনি তাকে বনানি। বাড়ির কেয়ারটেকারের স্ত্রীর সাথে কথা বলে সন্ধান মেলে মুক্তাদিরের আরেকটি ফ্ল্যাটের। ছয়তলার আর দুতলা। তবে এতে থাকেন তার ভাগিনা আক্তারুজ্জামান। ক্যামেরা দেখে পরিচয় অস্বীকার করেন ভাগিনা। অস্বীকার করেন মুক্তাদিরের দুই ফ্ল্যাটের বিষয়টিও। মুক্তাদির সাহেব কি আপনার আপন মামা? না না, আপন না। আমার ওই মামা বললো যে আপনি আপন মামা এরমই ডাকে। উত্তরা মুক্তাদিরের স্ত্রী ইসমত আরা পারভিনের নামে আরেকটি ফ্ল্যাটের নথিও মিলেছে। কয়েক কিস্তিতে এই ফ্ল্যাটের প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেন মুক্তাদির। এসব বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও গোলাম মুক্তাদিরের সাথে দেখা করা যায়নি। তবে সংবাদ প্রচার না করতে বিভিন্ন জনকে দিয়ে ম্যানেজের চেষ্টা করেন মুক্তাদিরের ঘনিষ্ঠজনরা। আমার নাম অনেক। একটা বিষয় ছিল, একটু আলাপ করার দরকার ছিল, সাক্ষাতে দেখা যাবে? এই মুহূর্তে সাক্ষাৎ করা সম্ভব নয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। IMED তদন্তগুলো করছে এবং ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে এবং যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, বরং যারা শাস্তি দেওয়ার কথা, যাদের উপর দায়িত্ব নজরদারি করা, তারাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে সহযোগী, প্রত্যক্ষভাবে সুবিধাভোগী। প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের 3 কোটি টাকার ঘুষ ও বদলি বাণিজ্য আর পিডি গোলাম মুক্তাদিরের দুর্নীতি জালিয়াতিতে অবৈধ সম্পদের পাহাড় গড়া, সব একই সুতোয় গাথা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার
মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 30 জুন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে। এই মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর উপস্থিতিতে গত 14 মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখে। মামলায় সাবেক এমপির বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তার নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানির অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সাথে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আগামী 30 জুন 2026 তারিখে রায় হবে। 10 জন সাক্ষীর জবানবন্দি জেরা হয়েছে। আমাদের উভয় পক্ষে সাম আপ হয়েছে কেস। এর বাইরে এখন কেসের মেরিট সম্পর্কে আর কোনো বক্তব্য আমরা আর বলতে চাই না, যেহেতু এটা রায়ের অপেক্ষমান। আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা প্রত্যাশিত রায় পাবো বলে প্রত্যাশা করি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় এবারের বাজেট দিয়েছে বিএনপি সরকার। তবে উত্তরাধিকারভাবে পাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে বলে আবারও জানালেন তিনি। রাজধানীতে সিজিএস আয়োজিত বাজেটে আলোচনায় এসব বলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। তিনি আরও জানান, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়ন নিশ্চিত করবে সরকার। সরকারি কাজে আর তদবিরের দরকার হবে না। ভবিষ্যতে কর্মকর্তা কর্মচারীদের দাবিদারি সাধারণ জনগণের আর করতে হবে না বলেও জানান আমির খসরু। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটের বিরাট অঙ্ক ব্যয় হচ্ছে ঋণের অর্থ পরিশোধে। বর্তমানে এনবিআর এর রাজস্ব আদায় 30% চলে যাচ্ছে দেশীয় ও বৈদেশিক ঋণের দায় মেটাতে। এটি ভালো দিক নয়, আর বৈদেশিক ঋণ পাওয়ার শর্ত সামনে কঠিন হবে। প্রস্তাবিত বাজেটের 85% বেশি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। আমাদের ব্যাংকিং সেক্টরে টোটাল ম্যাচ লুটপাট করে সব নিয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি, টাকা নেই। শেয়ার বাজারে লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এগুলো এই লাইবিলিটি তো ক্যারি করতে হচ্ছে। তো ইটস এ বিগ লাইবিলিটি, বাট এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়েছি। আগামী 3 মাসের মধ্যে দেশের 50,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম্য এহসানুল হক মিলন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুপুরে নৌপ্রবীর 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এ সময় শুধু শিক্ষকদের নিয়োগ নয়, শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। সারা বাংলাদেশের সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000, কারণ রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছে না, হাইকোর্টে আটকে আছে। তার প্রতি উত্তরে 300 বিধিতে আমি দাঁড়িয়ে এই উত্তর দেওয়ার পর মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে মালয়েশিয়াকে অনুরোধ প্রধানমন্ত্রীর। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। চীন পৌঁছেছেন তারেক রহমান। ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন, ভিত্তি গোয়েন্দা প্রতিবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। জুলাই হত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ বিরোধী দলের। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ কাল। দুর্নীতিবাজ হরিলুটকারীদের স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কক্সবাজারের এক প্রকল্প থেকে প্রকল্প পরিচালকের 82 কোটি টাকা আত্মসাৎ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।